প্রফেসর সামিনা লুৎফা, আপনার কাছে আসি। এই জামাতের সমর্থন বেড়ে গেছে আগের যে কোনো সময়ের চেয়ে, সেই বিষয়টা জানতে চাইছি আপনার কাছে কি মনে হয়, যেটা কি শুধুই আওয়ামী লীগের অনুপস্থিতির জন্য নাকি আরও অন্য কোনো ফ্যাক্টরস কাজ করছে? নিশ্চয়ই অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। মানে আমার ট্রেনিং আমাকে বলে কোনো একটা জিনিসকে একটা জিনিস দিয়েই ব্যাখ্যা করা যায় না আসলে। দুটো বিষয় তো মোটা দাগে আমরা দেখতেই পাচ্ছি। একটা হচ্ছে আওয়ামী লীগের পুরো শাসন আমলটাতে জামাতের এবং শিবিরের কর্মীদের উপর এক ধরনের নিপীড়ন চলেছে, যেটা ছাত্রদলের এবং বিএনপির নেতাকর্মীদের উপরেও চলেছে। কিন্তু আবার ছাত্রদল বা বিএনপি নেতাকর্মীদের ক্ষেত্রে যেটা দেখা যায়নি সেটা হচ্ছে আওয়ামী লীগের সাথে মিলেমিশে রাজনীতি করার ব্যাপারটা ছিল না। কিন্তু শিবির, বিশেষ করে ইসলামী ছাত্র শিবির বিভিন্ন ক্যাম্পাসে আমরা এখন বুঝতে পারছি যে তারা আসলে ছাত্রলীগের সাথেই ছিল এবং সেখানে থেকেই তারা কিন্তু কারেন্ট স্টুডেন্টস, যেটা বিএনপির যে ছাত্র সংগঠন ছাত্রদল তাদের ক্ষেত্রে আমরা কম দেখতে পাচ্ছি। তার মানে এই যে ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে, যেটার কথা আপনি একটু আগে বলছিলেন জেন জিদের মধ্যে, মানে বিএনপির রাজনীতিটা করার সুযোগটাই তারা পায়নি সেই জায়গায়। কিন্তু জামাতে ইসলামী রাজনীতি এবং তাদের যে ছাত্র সংগঠন, তারা কিন্তু রাজনীতিটা করে গেছে। সেটা ওই সময় হয়তো ছাত্রলীগের মুখোশে করেছে, এখন সেই মুখোশটা সরে যাওয়ার পরে ওরা আছে। এখন এই যে একটা স্ট্র্যাটেজিক সুবিধা তারা পাচ্ছে, সেই স্ট্র্যাটেজিক সুবিধাটা কিন্তু ডেফিনেটলি তাদেরকে একটা এগিয়ে দিচ্ছে অনেক ক্ষেত্রে। যে স্ট্র্যাটেজিক সুবিধাটা ধরেন আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে দেখতে পাচ্ছি, যেটা ছাত্রদলের ছেলেমেয়েরা পাচ্ছে না, সেই সুবিধাটা ছাত্র শিবির পাচ্ছে। আমি যদি একটু অন্য আচ্ছা শেষ করেন। হ্যাঁ, জাস্ট দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে যে নিপীড়িতের যে একটা মানে মজলুমের যে একটা ভিকটিমহুড, এটার যে একটা প্রজেকশন, সেই প্রজেকশনটা ওনারা খুব ভালোভাবে করতে পারছেন এবং এটা চালিয়ে যেতে পারছেন। তার ফলে এই মজলুমের প্রজেকশনের কারণে এক ধরনের সিম্প্যাথি, যেটা হয়তো ওনারা প্রথম কয়েক মাসে পেয়েছেন, তার সাথে যুক্ত হয়েছে ওনারা তো কখনো সুযোগ পান নাই। এর আগে সবাইকে আমরা দেখেছি এই তিনটি জিনিস ওনাদের ফ্রেমিংয়ে ওনারা ব্যবহার করছেন তাদের স্ট্র্যাটেজিক ফ্রেমিংয়ের ক্ষেত্রে। সেটা আমি ওনাদেরকে বলবো, সেই ক্ষেত্রে আমার বলার আছে যে রাজনীতি, বিশেষ করে নির্বাচনী রাজনীতি তো ফ্রেমিংয়েরই খেলা। সুতরাং ওই খেলাতে অন্যান্য রাজনৈতিক দলগুলোর আসলে দে হ্যাভ টু আপেন দেয়ার গেম, কারণ এই খেলায় তো তাদেরকেও আসতে হবে। এক হয় যে যেটার প্রসঙ্গ আপনি বলছিলেন যে নির্বাচনটা হবে কি না, এটা নিয়ে প্রশ্ন হচ্ছে ইত্যাদি ইত্যাদি। ওই জায়গাটা যদি না থাকে তাহলে কিন্তু আসলে নির্বাচনের ট্রেনে কিন্তু আমরা উঠে পড়েছি। এরকম একটা পরিস্থিতিতে সব রাজনৈতিক দল যারা নির্বাচনটা চাচ্ছেন, যারা নির্বাচনে যেতে চান, তাদের কিন্তু এই গেমের মধ্যে আসতে হবে। যে যত আগে আসবেন তার সুবিধা তত বেশি হবে, এইটুকুই আমার মনে হয় যে নির্বাচনের ট্রেনে দলগুলো উঠে গেছে। আমরা কথা বলছিলাম জনপ্রিয়তা নিয়ে, কিন্তু এই আপনার নির্বাচনের জন্য যে প্রস্তুতি সবাই নিচ্ছে, আমরা দেখছি যে প্রার্থী ঘোষণা করা হয়েছে বা হচ্ছে। একটি নিউজ আমি দেখলাম, যেটা প্রকাশিত জাগো নিউজ 24.com, জামাত সাইলেন্ট আর্মি 500,000 উইমেন জয়েন টু রিশেপ ইলেকট্রাল ল্যান্ডস্কেপ। এটা তো খুবই একদম আনপ্রেসিডেন্টেড আমার কাছে মনে হচ্ছে, যে যেভাবে জামাতের নারীরা কাজ করছে, বিভিন্ন জায়গায় তারা কাজ করছে, গ্রামে গঞ্জে প্রান্তিক পর্যায়ে। তো কি মনে হয় যে কীরকম আসলে 5 লাখ ট্রেন্ড ফিমেল রুকন মেম্বার যখন কাজ করবে, তখন তারা তো অনেক নিষ্ঠার সাথে কাজ করে। তাদের রাজনৈতিক কর্মীদের নিষ্ঠা সম্পর্কে আমরা দেখেছি কতটুকু নিষ্ঠাবান। সো কীরকম ভূমিকা রাখতে পারে আসলে? যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, কারণ নারীরা যখন গিয়ে আরেকজন নারীর সাথে কথা বলেন, নারীরা যদি পরিবারের ডিসিশন মেকিংয়ে যদি ভূমিকা রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু প্রভাবিত করা যায়। কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের নারী সদস্যরা কেন এগিয়ে আসছেন না, এইসব প্রশ্ন আমাদের আসলে তোলা উচিত। এবং সেই সাথে এটাও প্রশ্নটা তোলা উচিত যে এই যে জাতীয় ঐকমত্য কমিশনে এত আলোচনা হচ্ছে, এই জাতীয় ঐকমত্য কমিশনে কোনো নারীর প্রতিনিধিত্ব না থাকা, রাজনৈতিক দলগুলো কেবল 5% রাজি হয়ে যাওয়া, বা এই নিয়ে এত তর্ক বিতর্ক যে যেন 5%ও দেয়া যাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি, কোনোভাবেই 100 আসন সরাসরি নির্বাচনে রাজি করাতে না পারা, এর প্রত্যেকটা জিনিসই কিন্তু বাংলাদেশের নারী সমাজ আসলে দেখেছে। তার মানে রাজনৈতিক দলগুলো এই যে পদক্ষেপগুলো নিলেন, এবং এগুলো কিন্তু আজকে জুলাই সনদের যে ড্রাফট আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই ডকুমেন্টেড আছে, রেকর্ডেড আছে, কারা কোথায় নোট অফ ডিসেন্ট দিয়েছেন। সুতরাং আমরা বুঝতে পারছি যে কোনো রাজনৈতিক দলই 5%-এর বেশি সরাসরি নারীকে মনোনয়ন দিতে রাজি নন। এটা কিন্তু বাংলাদেশের নারী ভোটারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কি বলবো তথ্য, যেটা আমি মনে করি বাংলাদেশের নারী ভোটাররা যখন ভোট দেবেন এই কথাটা মনে রাখবেন তারা আসলে। সো এই জায়গাতে আমি মনে করি যে নারী ভোটারদেরকে ব্যবহার করার যে স্ট্র্যাটেজি ওনারা নিয়েছেন, নারী ভোটাররা আসলে তো বাংলাদেশের
50 ভাগের বেশি ভোটার